বিকাশের আবার হার্ট অ্যাটাক হয়েছে। এবার অবস্থা অনেক গুরুতর। আমি হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জানালেন যে বিকাশের অবস্থা খুবই খারাপ। তিনি কোমায় চলে গেছেন। আমার পা যেন মাটিতে লাগছে না। আমার বিকাশ, আমার জীবনের সব। রাহুল, প্রিয়াঙ্কা, পূজা সবাই ছুটে এলো। আমরা হাসপাতালে বিকাশের পাশে বসে থাকলাম। 3 দিন পর বিকাশ জ্ঞান ফিরে পেল। কিন্তু তার কথা বলতে কষ্ট হচ্ছিল। হাত পা নাড়াতে পারছিল না। ডাক্তার বললেন তার মস্তিষ্কেও সামান্য স্ট্রোক হয়েছে। একটু সময় লাগবে সুস্থ হতে। আমি বিকাশের হাত ধরে বললাম, তুমি ভালো হয়ে যাবে। আমি তোমার সেবা করব। বিকাশ আমার দিকে তাকিয়ে সামান্য হাসার চেষ্টা করল। কিন্তু তার চোখে পানি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমরা বিকাশকে বাড়িতে নিয়ে এলাম। তার চলাফেরায় সাহায্য লাগে। খাওয়াতেও সাহায্য করতে হয়। আমি দিনরাত তার সেবা করি। সেলাইয়ের কাজ প্রায় ছেড়ে দিয়েছি। শুধু বিকাশের দেখাশোনাই আমার কাজ। রাহুল বলল, মা, তুমি একা সামলাবে কিভাবে? আমরা একজন নার্স রাখি। আমি বললাম, না, আমি নিজেই তোমার বাবার সেবা করব। এটা আমার দায়িত্ব। ধীরে ধীরে বিকাশের অবস্থায় উন্নতি হতে লাগল। তিনি একটু একটু কথা বলতে পারেন। হাত পা নাড়াতে পারেন। কিন্তু আগের মতো সুস্থ হয়ে উঠতে পারলেন না। তিনি এখন হুইল চেয়ারে বসে থাকেন। আমি তাকে বাইরে ঘুরিয়ে আনি। পার্কে নিয়ে যাই। তার মনটা যাতে ভালো থাকে সেদিকে নজর রাখি। অর্ক আর অপূর্বা দাদুর খুব সেবা করে। তারা দাদুর কাছে বসে গল্প বলে। পড়াশোনার কথা শেয়ার করে। বিকাশ নাতিনাতনীদের দেখে খুব খুশি হন। তার চোখে মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। এভাবে আরও 2 বছর কেটে গেল। আমি সম্পূর্ণভাবে বিকাশের সেবায় নিয়োজিত। কিন্তু আমার নিজের স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে। রাতে ঠিকমতো ঘুম হয় না। খাওয়া দাওয়াও কম। রাহুল আর প্রিয়াঙ্কা আমার খোঁজখবর নেয়। তারা বলে আমি যেন নিজের যত্ন নিই। কিন্তু বিকাশের সেবা ছেড়ে আমি কিভাবে নিজের কথা ভাবি? তিনি তো আমার জীবনের সব। একদিন সকালে আমি বিকাশকে চা দিতে গেলাম। দেখি তিনি শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন। আমি তাড়াতাড়ি রাহুলকে ফোন দিলাম। আমরা বিকাশকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন তার হৃদযন্ত্র খুবই দুর্বল হয়ে পড়েছে। আর বেশি সময় নেই। আমার মাথায় বজ্রপাত হল। আমার বিকাশ আমাকে ছেড়ে চলে যাবে? আমি বিকাশের হাত ধরে কাঁদতে লাগলাম। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমার ছাড়া বাঁচব কিভাবে? বিকাশ কষ্ট করে বললেন, নীলিমা, কাঁদো না। তুমি শক্তিশালী মেয়ে। সংসার সামলাবে। আমি বললাম, না, আমি তোমার ছাড়া কিছুই পারব না। পারবে, বিকাশ বললেন, আমাদের ছেলেমেয়েরা আছে। নাতিনাতনীরা আছে। তুমি তাদের জন্য বাঁচবে। সেদিন রাতেই বিকাশ আমাদের ছেড়ে চলে গেলেন। আমার জীবনের প্রাণ যেন শেষ হয়ে গেল। বিকাশের মৃত্যুর পর আমি একেবারে ভেঙে পড়লাম। আমার খাওয়া দাওয়া বন্ধ। কারো সাথে কথা বলি না। রাহুল, প্রিয়াঙ্কা, পূজা সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমার মন কিছুতেই ভালো হয় না। আমি প্রতিদিন বিকাশের ছবির সামনে বসে থাকি। তার সাথে কথা বলি। কান্নায় ভেঙে পড়ি। অর্ক একদিন আমার কাছে এসে বলল, নানি, তুমি এভাবে কাঁদলে দাদু খুশি হবেন না। আমি অর্কের দিকে তাকালাম। এই ছোট্ট ছেলেটা আমাকে বোঝানোর চেষ্টা করছে। নানি, অর্ক বলল, দাদু বলতেন যে তুমি খুব শক্তিশালী। তুমি আমাদের সবার দেখাশোনা করবে। আমার চোখে আবার পানি এলো। কিন্তু এবার সেটা আনন্দের পানি। আমার নাতি আমাকে সাহস দিচ্ছে। আমি অর্ককে জড়িয়ে ধরলাম। হ্যাঁ বাছা, আমি তোমাদের সবার জন্য শক্তিশালী হব। ধীরে ধীরে আমি নিজেকে সামলে নিতে শুরু করলাম। বিকাশের স্মৃতি আমার হৃদয়ে রেখে আমি জীবিতদের জন্য বাঁচার চেষ্টা করলাম। আমি আবার সেলাইয়ের কাজে ফিরে গেলাম। কাজ করলে মন অন্যদিকে চলে যায়। বিকাশের কথা কম ভাবি। রাহুল আর প্রিয়াঙ্কা আমার খুব যত্ন নেয়। তারা প্রায়ই এসে আমার সাথে সময় কাটায়। পূজাও তার স্বামী আর মেয়ে নিয়ে মাঝে মাঝে থাকতে আসে। রিয়া এখন অনেক বড় হয়েছে। স্কুলে যায়। অর্ক এখন ক্লাস 10-এ পড়ে। সে খুব ভালো ছাত্র। বলে বড় হয়ে ডাক্তার হবে। দাদুর মতো সেবা করবে মানুষের। অপূর্বা ক্লাস 5-এ। সে ছবি আঁকায় খুব দক্ষ। প্রায়ই আমার জন্য সুন্দর সুন্দর ছবি আঁকে।
এই ৩ নাতিনাতনি আমার জীবনে আলো এনেছে। তাদের হাসিতে আমার মন ভালো হয়ে যায়। কিন্তু রাতে একা থাকলে আমার খুব একা লাগে। বিকাশের কথা মনে পড়ে। তার সাথে কাটানো দিনগুলোর কথা ভাবি। একদিন রাহুল আমাকে বলল, মা, তুমি আমাদের সাথে থাকো। একা থাকতে তোমার কষ্ট হয়। আমি বললাম, না রে, আমি নিজের বাড়িতেই থাকব। এখানে তোমার বাবার স্মৃতি আছে। রাহুল আমার সিদ্ধান্তকে মেনে নিল। তবে সে প্রতিদিন খোঁজখবর নেয়া। আমি এখন এলাকার বিভিন্ন সামাজিক কাজে আরও বেশি সময় দিই। গরিব মানুষদের সাহায্য করি। অসুস্থদের সেবা করি। এই কাজগুলো করতে গিয়ে আমার অনেক বন্ধু হয়েছে। আমরা মিলে এলাকার উন্নতির জন্য কাজ করি। একদিন আমরা একটা দাতব্য চিকিৎসা শিবির আয়োজন করলাম। অনেক গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পেল। এই কাজ করতে গিয়ে আমার ভালো লাগল। মনে হলো আমি বিকাশের স্মৃতির জন্য একটা ভালো কাজ করছি। অর্ক একদিন আমাকে বলল, নানি, তুমি এখন একজন সমাজসেবী। আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি বললাম, গর্ব করার কি আছে? আমি শুধু মানুষের সেবা করি। কিন্তু সত্যিই আমার মনে হয় আমি একটা অর্থবহ জীবন কাটাচ্ছি। বিকাশ বেঁচে থাকলে খুশি হতেন। এভাবে আরও কয়েক বছর কেটে গেল। অর্ক এসএসসি পাস করল খুব ভালো ফলাফল নিয়ে। সে এখন কলেজে ভর্তি হয়েছে। অপূর্বাও ক্লাস 8-এ উঠেছে। সে এখন আরও সুন্দর ছবি আঁকে। তার ছবি দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। পূজার মেয়ে রিয়া ক্লাস 5-এ পড়ে। সে খুব চঞ্চল আর বুদ্ধিমান। আমাকে খুব ভালোবাসে। আমার সেলাইয়ের ব্যবসা এখন বেশ বড় হয়েছে। আমার 5 জন কর্মচারী আছে। একটা ছোট ফ্যাক্টরিও দিয়েছি। কিন্তু আমার বয়স এখন অনেক বেড়েছে। হাঁটাচলায় কষ্ট হয়। চোখেও ঝাপসা দেখি কখনো কখনো। রাহুল বলে, মা, এখন তুমি ব্যবসার দায়িত্ব আমাদের দিয়ে দাও। তুমি বিশ্রাম নাও। আমি বলি, ঠিক আছে, তুমিই দেখো। আমি শুধু পরামর্শ দেব। এখন আমার বেশিরভাগ সময় কাটে নাতিনাতনিদের সাথে। তাদের পড়াশোনার খোঁজখবর নিই। অর্ক বলে তার ডাক্তার হওয়ার স্বপ্ন এখনও অটুট। সে খুব কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে। অপূর্বা বলে সে বড় হয়ে শিল্পী হবে। মানুষের মুখে আনন্দ আনবে তার ছবি দিয়ে। রিয়া বলে সে তার নানির মতো সমাজসেবী হবে। গরিব মানুষদের সাহায্য করবে। এই 3 জনের কথা শুনে আমার মন ভরে যায়। মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম ভালো মানুষ হবে। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। জ্বর এসেছে। শরীর খুব দুর্বল লাগছে। রাহুল আর প্রিয়াঙ্কা আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষা করলেন। রিপোর্ট আসার পর ডাক্তার জানালেন যে আমার কিডনিতে সমস্যা হয়েছে। চিকিৎসা করতে হবে। আমি চিন্তিত হলাম না। বয়স হয়েছে, অসুখ বিসুখ তো হবেই। রাহুল আর পূজা আমার চিকিৎসার সব ব্যবস্থা করল। তারা আমার খুব যত্ন নিল। কয়েক মাস চিকিৎসার পর আমি একটু ভালো হলাম। কিন্তু আগের মতো সুস্থ হয়ে উঠতে পারলাম না। এখন আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি। সেলাইয়ের কাজ একেবারে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার সমাজসেবার কাজ চালিয়ে যাচ্ছি। আমার তৈরি করা সংস্থা এখন এলাকার অনেক কাজ করে। অর্ক এখন এইচএসসি পাস করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অপূর্বা এসএসসি দিয়েছে। ফলাফল এখনও আসেনি, কিন্তু আশা করি ভালো করবে। রিয়া ক্লাস 8-এ পড়ে। সে এখন তার মা পূজার মতো লম্বা হয়েছে। এই 3 জনই আমার খুব কাছের। তারা প্রায়ই আমার কাছে এসে বসে গল্প করে। আমি তাদের আমার জীবনের গল্প বলি। আমার ছোটবেলার কথা, তাদের দাদুর কথা। তারা মনোযোগ দিয়ে শোনে। একদিন অর্ক আমাকে জিজ্ঞেস করল, নানি, তোমার জীবনে কি কখনো কোনো রহস্য ছিল? আমি হেসে ফেললাম। গুপ্তধনের কথা মনে পড়ল। হ্যাঁ, একবার ছিল। আমি তাদের গুপ্তধনের পুরো গল্প বললাম। কিভাবে আমরা সেই টাকা পেয়েছিলাম, কিভাবে হারিয়েছিলাম। অর্ক, অপূর্বা আর রিয়া 3 জনেই মুগ্ধ হয়ে শুনল। তাদের কাছে এটা ছিল একটা রোমাঞ্চকর গল্প। নানি, অর্ক বলল, তুমি তো একজন গোয়েন্দা কাহিনীর নায়িকার মতো। আমি হাসলাম। গোয়েন্দা আবার কি? আমি তো সাধারণ একজন গৃহিণী। কিন্তু আমার মনে হল যে আমার জীবনে সত্যিই অনেক ঘটনা ঘটেছে। অনেক উত্থানপতন দেখেছি। এখন আমার বয়স 50-এর বেশি। চুলে পাক ধরেছে। মুখে বলিরেখা। কিন্তু আমার মন এখনও তরুণ। আমি এখনও স্বপ্ন দেখি আমার নাতিনাতনিদের সফল হওয়ার।
অর্ক যদি ডাক্তার হয়, অপূর্বা যদি শিল্পী হয়, রিয়া যদি সমাজসেবী হয়, তাহলে আমার জীবন সার্থক হবে। আমি প্রায়ই বিকাশের ছবির সামনে বসে তার সাথে কথা বলি। বলি কিভাবে আমাদের নাতিনাতনীরা বড় হচ্ছে। তুমি দেখতে পেলে কত ভালো হতো। আমি বিকাশের ছবিকে বলি, তোমার অর্ক এখন কত বড় হয়েছে। মাঝে মাঝে মনে হয় বিকাশ যেন আমার কথা শুনতে পাচ্ছেন। তার ছবি দেখে মনে হয় তিনি হাসছেন। এভাবেই আমার দিনগুলো কেটে যায়। প্রতিদিন নতুন কিছু নয়, কিন্তু শান্তিপূর্ণ। আমার সেলাইয়ের ব্যবসা এখন রাহুল আর প্রিয়াঙ্কা দেখে। তারা ব্যবসাটাকে আরও বড় করেছে। আমার সমাজসেবার কাজও চলমান। আমি এখন সরাসরি কাজ করতে পারি না, কিন্তু পরিকল্পনা দিই। এই যে আমার জীবন, অনেক কিছুই ঘটেছে। আনন্দ, বেদনা, হাসি, কান্না, সাফল্য, ব্যর্থতা সব মিলিয়ে। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। সংসারের সব দায়িত্ব পালন করেছি। পরিবারের সবার দেখাশোনা করেছি। এখন আমার বয়স হয়েছে। কিন্তু আমার স্বপ্ন শেষ হয়নি। আমি চাই আমার পরবর্তী প্রজন্ম আরও ভালো করুক। তারা যেন শিক্ষিত হয়, সৎ হয়, মানুষের সেবা করে। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আর আমার এই জীবনের গল্প যদি কারো কাজে আসে, যদি কেউ অনুপ্রেরণা পায়, তাহলে আমি খুশি হব। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও অনেক কিছু বলার আছে। গত বছর অর্ক মেডিকেল কলেজে চান্স পেল। আমাদের সবার আনন্দের সীমা রইল না। আমার নাতি ডাক্তার হতে যাচ্ছে। অর্ক যেদিন মেডিকেল কলেজে ভর্তি হল, সেদিন আমি বিকাশের ছবির সামনে দাঁড়িয়ে বললাম, দেখো, তোমার নাতি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। অপূর্বা এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। এখন সে আর্ট কলেজে ভর্তি হতে চায়। তার ছবি আঁকার প্রতিভা দিন দিন বাড়ছে। রিয়া ক্লাস 9-এ উঠেছে। সে বলে তার নানির মতো মানুষের সেবা করবে। আমি তাকে বিভিন্ন সমাজসেবার কাজের সাথে নিয়ে যাই। 1 বছর আগে পূজার আরেকটি সন্তান হয়েছে। এবার ছেলে। নাম রেখেছে অভি। আমার চতুর্থ নাতি। অভি এখন হামাগুড়ি দেয়া। তাকে দেখলে আমার মনে পড়ে যায় অর্কের ছোটবেলার কথা। কত আদর করে বড় করেছি। রাহুল আর প্রিয়াঙ্কার ব্যবসা এখন খুব ভালো চলছে। তারা আরেকটি ফ্যাক্টরি খুলেছে। অনেক মানুষের কাজের ব্যবস্থা হয়েছে। আমার তৈরি করা সমাজসেবী সংস্থা এখন এলাকার একটি বড় প্রতিষ্ঠান। আমরা মাসে একবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিই। এছাড়া গরিব মেয়েদের বিয়ে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, বিধবা মহিলাদের সাহায্য, এসব কাজ করি। আমি এখন এই সংস্থার প্রধান উপদেষ্টা। সরাসরি কাজ করতে পারি না, কিন্তু পরিকল্পনা দিই। কিন্তু গত মাসে আমার স্বাস্থ্যে আবার সমস্যা হয়েছে। ডাক্তার বলেছেন হার্টে সামান্য সমস্যা দেখা দিয়েছে। রাহুল খুব চিন্তিত হয়ে পড়েছে। সে বলে, মা, তুমি এখন সব কাজ ছেড়ে দিয়ে শুধু বিশ্রাম করো। আমি বলি, বিশ্রাম করলে তো আরও অসুস্থ হব। কাজ করলেই শরীর ভালো থাকে। কিন্তু সত্যিই আমার শরীর আর আগের মতো সাপোর্ট করে না। মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। বুকে ব্যথা অনুভব করি। তবুও আমি হাল ছাড়ি না। যতদিন পারি ততদিন সবার সেবা করতে চাই। অর্ক এখন মেডিকেলের 2য় বর্ষে পড়ে। সে প্রায়ই আমার কাছে এসে নিজের পড়াশোনার কথা বলে। নানি, অর্ক বলে, আমি বড় হয়ে তোমার মতো মানুষের সেবা করব। কিন্তু চিকিৎসা দিয়ে। আমার বুক গর্বে ভরে যায়। আমার নাতি সত্যিই একজন ভালো মানুষ হবে। অপূর্বা এইচএসসি পাস করে আর্ট কলেজে ভর্তি হয়েছে। সে এখন আরও সুন্দর ছবি আঁকে। তার একটা ছবি এলাকার প্রদর্শনীতে পুরস্কার পেয়েছে। রিয়া এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে। সে বলে মানবিক বিভাগ নিয়ে পড়বে। ভবিষ্যতে সমাজকর্মী হবে। আমার এই 3 নাতিনাতনী যার যার ক্ষেত্রে ভালো করছে। আর ছোট্ট অবি, সে এখন কথা বলতে শিখেছে। অবি আমাকে দেখলে দাদি দাদি বলে হেসে ওঠে। তার হাসি দেখে আমার সব কষ্ট ভুলে যাই। কিন্তু আমার মনে হয় আমার সময় আর বেশি নেই। শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। রাত্রিবেলা ঘুমের মধ্যে মাঝে মাঝে বিকাশের স্বপ্ন দেখি। তিনি আমাকে ইশারা করেন। যেন বলেন, এসো, আমি অপেক্ষা করছি। আমি ভয় পাই না। বরং মনে হয় বিকাশের সাথে আবার দেখা হবে। কত কথা জমেছে বলার জন্য। কিন্তু তার আগে আমার কিছু কাজ শেষ করতে হবে। নাতিনাতনীদের প্রতিষ্ঠিত করতে হবে। অর্কের ডাক্তার হওয়া, অপূর্বার শিল্পী হওয়া, রিয়ার সমাজসেবী হওয়া, এসব দেখে যেতে চাই। আর আমার তৈরি করা সমাজসেবী সংস্থার ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। যাতে আমার পরেও এই কাজ চলে।
একদিন আমি রাহুল আর পূজাকে ডেকে বললাম, তোমরা আমার সব সম্পত্তির একটা হিসেব করো, দেখি কি আছে। তারা জিজ্ঞেস করল, মা হঠাৎ এসব কেন? আমি বললাম, এমনি। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয়। হিসেব করে দেখলাম যে আমার কাছে বেশ কিছু সম্পদ আছে। বাড়ি, সেলাইয়ের ব্যবসা, কিছু সঞ্চয়। আমি ঠিক করলাম এগুলোর একটা অংশ সমাজসেবার জন্য দান করে দেব। একটা ট্রাস্ট তৈরি করব। বাকি সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগ করে দেব। নাতিনাতনীদের জন্যও কিছু রেখে যাব। এই পরিকল্পনার কথা পরিবারের সবাইকে বললাম। সবাই আমার সিদ্ধান্তকে সমর্থন করল। রাহুল বলল, মা তুমি সত্যিই একজন মহান মানুষ। তুমি শুধু নিজের পরিবার নয়, পুরো সমাজের কথা ভাবো। আমি বললাম, মহান মানুষ আবার কি? আমি তো সাধারণ একজন মা। শুধু নিজের দায়িত্ব পালন করছি। কিন্তু আমার মনে হয় আমি সত্যিই কিছু ভালো কাজ করতে পেরেছি। আমার জীবন একেবারে বৃথা যায়নি। আমি একটি সুখী পরিবার গড়েছি। আমার সন্তানরা ভালো মানুষ হয়েছে। নাতিনাতনীরা সঠিক পথে চলছে। আমি সমাজের অনেক মানুষের উপকার করেছি। একটি সংস্থা তৈরি করেছি যা ভবিষ্যতে আরও কাজ করবে। এই যে আমার অর্জন। আমি এতেই খুশি। গত সপ্তাহে অর্ক আমার কাছে এসে বলল, নানি আমি তোমার জীবনী লিখতে চাই। তোমার গল্প মানুষের জানা উচিত। আমি হেসে বললাম, আরে পাগল, আমার জীবনে এমন কি আছে যা মানুষ জানবে? অনেক কিছু আছে নানি। তুমি একজন সংগ্রামী নারী। তোমার গল্প অন্যদের অনুপ্রেরণা দেবে। আমি ভাবলাম হয়তো অর্কের কথায় সত্যি আছে। আমার জীবনের গল্প হয়তো কোনো মেয়ের কাজে লাগবে। কোনো মা জানতে পারবে কিভাবে সন্তানদের বড় করতে হয়। কোনো স্ত্রী শিখবে কিভাবে স্বামীর সেবা করতে হয়। আমি অর্ককে বললাম, ঠিক আছে, তুমি চাইলে লিখতে পারো। কিন্তু সত্যি কথা লিখবে। কোনো বাড়াবাড়ি করবে না। অর্ক খুশি হয়ে বলল, অবশ্যই নানি। আমি তোমার সত্যিকারের গল্প লিখব। এখন অর্ক প্রায় আমার কাছে এসে আমার জীবনের নানা ঘটনা শোনে। তারপর লিখে রাখে। সে বলেছে আমার জীবনী একটা বই আকারে প্রকাশ করবে। আমি বললাম, যদি করো তো বইয়ের টাকা দিয়ে গরিব ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দিও। আমার এখন মনে হয় আমার জীবনের চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। আমার করণীয় প্রায় সব করা হয়ে গেছে। সন্তানদের প্রতিষ্ঠিত করেছি। নাতিনাতনীদের সঠিক পথে এগিয়ে দিয়েছি। সমাজের জন্য কিছু কাজ রেখে গেছি। এখন শুধু অপেক্ষা করি কখন আল্লাহ আমাকে ডেকে নেবেন। আর কখন বিকাশের সাথে আবার দেখা হবে। গত মাসে আমি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল এবার বোধহয় শেষ। রাহুল, প্রিয়াঙ্কা, পূজা, সৌরভ সবাই হাসপাতালে এসেছিল। অর্ক, অপূর্বা, রিয়াও এসেছিল। আমি তাদের সবাইকে কাছে ডেকে বললাম, তোমরা সবাই আমার জীবনের আলো। তোমাদের নিয়ে আমি গর্বিত। আমি আরও বললাম, আমার পর তোমরা সবাই মিলে এই পরিবারটাকে একসাথে রেখো। একে অপরের দেখাশোনা করো। সবাই কাঁদতে শুরু করল। আমি বললাম, কাঁদো না। মৃত্যু তো স্বাভাবিক। সবাইকে একদিন যেতে হয়। আল্লাহর রহমতে সেবার আমি আবার সুস্থ হয়ে গেলাম। কিন্তু আমি বুঝতে পারলাম আমার সময় ফুরিয়ে আসছে। তাই আমি এখন প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি। নাতিনাতনীদের সাথে বেশি সময় কাটাই। তাদের সাথে খেলাধুলা করি। গল্প বলি। তাদের পড়াশোনার খোঁজখবর নিই। আমি চাই যে আমার যাওয়ার পর তারা যেন আমাকে ভালো স্মৃতি দিয়ে মনে রাখে। এই যে আমার জীবন। একজন সাধারণ বাংলাদেশী নারীর গল্প। কোনো অসাধারণত্ব নেই, কিন্তু ভালোবাসা আছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সবার সেবা করতে। পরিবার আর সমাজের জন্য কিছু করতে। আমার জীবনে অনেক চড়াই-উতরাই ছিল। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। সংগ্রাম করেছি। আমি মনে করি প্রতিটি মানুষেরই একটা দায়িত্ব আছে। নিজের পরিবার আর সমাজের প্রতি। যদি প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে, তাহলে পৃথিবী আরও সুন্দর হবে। আমার এই গল্প যদি কারও অনুপ্রেরণা হয়, তাহলে আমি খুশি হব। মানুষ যেন হতাশ না হয়। সংগ্রাম করে। জীবন কঠিন কিন্তু সুন্দরও। আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাই, তাহলে সুখ পাব। আমার নীলিমা সেনের জীবনের গল্প এখানেই শেষ। তবে আমার স্বপ্ন শেষ নয়। আমি চাই আমার পরবর্তী প্রজন্ম আরও ভালো করুক। আরও বড় স্বপ্ন দেখুক। আরও সেবা করুক। এই প্রত্যাশা নিয়েই আমি আমার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছি। প্রশান্তিতে, কৃতজ্ঞতায়।
আল্লাহ আমাকে একটি পূর্ণাঙ্গ জীবন দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার গল্পে আরও কিছু ঘটনা ঘটল যা আমি আপনাদের বলি। গত বছর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। অর্ক যখন মেডিকেল কলেজে পড়ছে তখন একদিন সে আমার কাছে এসে বলল, নানি, আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি চমকে উঠলাম। কোন মেয়ে? তার নাম তানিয়া। সে আমাদের ব্যাচেরই। খুব ভালো মেয়ে। আমার মনে পড়ল রাহুলের রেখার সাথে পালিয়ে যাওয়ার কথা। আমি চিন্তিত হয়ে বললাম, অর্ক, তুই নিশ্চিত তো? অর্ক বুঝতে পারল আমার চিন্তা। সে বলল, নানি, তুমি ভয় পেজো না। তানিয়া সত্যিই ভালো মেয়ে। তার পরিবারও ভদ্র। আমি বললাম, তাহলে তাকে নিয়ে এসো। আমরা দেখব। পরদিন অর্ক তানিয়াকে নিয়ে এলো। মেয়েটাকে দেখে আমার ভালো লাগল। সে খুব বিনলি আর শালীন। তানিয়া আমাকে সালাম দিয়ে বলল, নানি, অর্ক আপনার কথা অনেক বলেছে। আমি আপনার সাথে পরিচিত হতে চেয়েছিলাম। আমি তার সাথে অনেকক্ষণ কথা বললাম। বুঝলাম যে মেয়েটা সত্যিই ভালো। পড়াশোনাতেও মেধাবী। অর্ক আর তানিয়ার বিয়ের কথা উঠল। কিন্তু তারা বলল যে আগে পড়াশোনা শেষ করবে। আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করলাম। ঠিক করেছ। আগে ক্যারিয়ার তৈরি করো। এদিকে অপূর্বার একটা ছবি জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। অপূর্বা এসে আমাকে বলল, নানি, আমি এই পুরস্কারটা তোমাকে উৎসর্গ করতে চাই। আমার চোখে পানি এসে গেল। কেন রে? তুমি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছ। তোমার জীবনের গল্প শুনে আমি শিখেছি কিভাবে সংগ্রাম করতে হয়। আমি অপূর্বাকে জড়িয়ে ধরলাম। এই নাতনি আমার কত প্রিয়। রিয়াও এসএসসিতে খুব ভালো ফলাফল করেছে। সে এখন কলেজে পড়ে, সমাজবিজ্ঞান নিয়ে। রিয়া প্রায়ই আমার সাথে সমাজসেবার কাজে যায়। গরিব মানুষদের বিতরণের সময় সাহায্য করে। একদিন রিয়া আমাকে বলল, নানি, আমি বড় হয়ে একটা এনজিও খুলব। মানুষের সেবা করব। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো পরিকল্পনা। তুমি অবশ্যই পারবে। ছোট অভিও এখন অনেক বড় হয়েছে। সে স্কুলে যায়। খুব চঞ্চল কিন্তু মেধাবী। অভি আমার কাছে এসে প্রায় বলে, দাদি, তুমি আমাকে গল্প বলো। আমি তাকে নানান গল্প বলি। রূপকথার গল্প, আমার ছোটবেলার গল্প। সে মনোযোগ দিয়ে শোনে। এভাবে আমার 4 নাতি-নাতনি সবাই ভালো মানুষ হয়ে বেড়ে উঠছে। আমার মন ভরে যায়। কিন্তু 1 বছর আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন আমি একা বাড়িতে ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি একজন অপরিচিত মহিলা। আপনি নীলিমা সেন? তিনি জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ। আপনি কে? আমার নাম মালতী দাস। আমি রেখার খালামণি। আমার সারা শরীর শীতল হয়ে গেল। যে রেখা আমার ছেলে রাহুলকে ঠকিয়েছিল সেই রেখার খালা। আমি সাবধানে বললাম, কি চান আপনি? আমি রেখার পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছি। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে। আমি তাকে বসতে দিলাম। তিনি বললেন, রেখা এখন কানাডায় থাকে। সে একটা ভালো চাকরি করে। এসব কথা বলে কি লাভ? আমি বললাম। আসলে রেখা আপনার ছেলের সাথে যা করেছে তার জন্য খুবই অনুতপ্ত। সে চায় টাকাটা ফেরত দিতে। আমি অবাক হয়ে বললাম, সে তো আগেই একবার টাকা পাঠিয়েছে তার মায়ের মাধ্যমে। সেটা ছিল আংশিক। এবার সে পুরো টাকা পাঠাতে চায়। আর সুদসহ। আমি ভাবলাম, এ আবার কেমন কথা? এত বছর পর হঠাৎ রেখা টাকা ফেরত দিতে চায় কেন? মালতী বললেন, আসলে রেখা কানাডায় গিয়ে বিয়ে করেছে। তার স্বামী খুব ভালো মানুষ। রেখা তাকে তার অতীতের কথা বলেছে। তারপর তার স্বামী বলেছে যত মানুষকে ঠকিয়েছে সবার টাকা ফেরত দিতে হবে। তবেই তাদের সংসার শান্তিতে চলবে। আমি এই কথা শুনে অবাক হলাম। রেখা সত্যিই পরিবর্তন হয়েছে নাকি? মালতী একটা চেক আমার হাতে দিলেন। দেখলাম প্রায় 5 লক্ষ টাকার চেক। এত টাকা কেন? আমি জিজ্ঞেস করলাম। মূল টাকার সাথে সুদ আর ক্ষতিপূরণ মিলিয়ে। রেখা চায় না যে তার কোনো ঋণ থেকে যাক। আমি চেকটা হাতে নিয়ে ভাবতে লাগলাম। এই টাকা নেব কিনা। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমি টাকা নিচ্ছি। কিন্তু এই টাকা আমি সমাজসেবার কাজে লাগাব। মালতী খুশি হয়ে বললেন, রেখা খুব খুশি হবে। সে বলেছিল আপনি যেভাবে চান খরচ করবেন। মালতী চলে যাওয়ার পর আমি পরিবারের সবাইকে এই ঘটনার কথা বললাম।
সবাই অবাক হল। রাহুল বলল, মা, এ তো অবিশ্বাস্য। রেখা আসলেই পরিবর্তন হয়েছে। আমি বললাম, মানুষ পরিবর্তন হতে পারে। রেখাও হয়তো ভুল বুঝতে পেরেছে। এই টাকা দিয়ে আমি আমার সমাজসেবী সংস্থার একটা স্থায়ী ভবন তৈরি করলাম। সেখানে ফ্রি চিকিৎসা সেবা চালু করলাম। কয়েক মাস পর রেখার একটা চিঠি এলো। সে লিখেছে, নানি। সে আমাকে নানি সম্বোধন করেছে। আমি জানি আমি আপনার পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার খুব অনুশোচনা হয়। আমি এখন একজন ভিন্ন মানুষ। আমার স্বামী আমাকে সত্য পথে এনেছে। আমি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি রেখার চিঠি পড়ে খুশি হলাম। মানুষ সত্যিই পরিবর্তন হতে পারে। এদিকে আমার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন আমি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকি। ডাক্তার বলেছেন আমার হার্ট আর কিডনি দুটোতেই সমস্যা। বেশি দিন নেই। রাহুল আর পূজা আমার সেবা করে। প্রিয়াঙ্কাও খুব যত্ন নেয়। নাতিনাতনীরা প্রতিদিন আসে। আমি তাদের বলি, তোমরা দুঃখ করো না। আমি একটি পূর্ণ জীবন পেয়েছি। অর্ক এখন ফাইনাল ইয়ারে। আর কয়েক মাস পর ডাক্তার হবে। আমি তার গ্র্যাজুয়েশন দেখে যেতে চাই। অপূর্বার একটা চিত্র প্রদর্শনী হবে আগামী মাসে। সেও খুব উৎসাহিত। রিয়া কলেজে খুব ভালো করছে। সে বলে অনার্সের পর মাস্টার্স করবে। তারপর এনজিও খুলবে। ছোট অবি এখন ক্লাস 3-তে পড়ে। সে প্রায়ই আমার কাছে এসে বসে। আমার হাত ধরে থাকে। একদিন অবি আমাকে জিজ্ঞেস করল, দাদি, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, একদিন সবাইকে যেতে হয়। কিন্তু আমি তোমাদের হৃদয়ে থেকে যাব। অবি কাঁদতে শুরু করল। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। গত সপ্তাহে আমার অবস্থা খুব খারাপ হয়েছিল। মনে হয়েছিল এবার বুঝি যেতে হবে। পরিবারের সবাই এসে জড়ো হয়েছিল। আমি তাদের সবাইকে শেষবারের মতো দেখলাম। আমি সবাইকে বলেছিলাম, তোমরা আমার জন্য কষ্ট পেজো না। আমি খুশি মনে যাচ্ছি। আমি রাহুলকে বলেছিলাম, তুমি পরিবারের দায়িত্ব নিজো। সবার দেখাশোনা করো। পূজাকে বলেছিলাম, তুমি আমার আদরের মেয়ে। তোমার সন্তানদের ভালো মানুষ করে তুলো। নাতিনাতনীদের বলেছিলাম, তোমরা সবাই ভালো মানুষ হয়ো। মানুষের সেবা করো। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি আবার ভালো হয়ে গেলাম। হয়তো আমার আরও কিছু কাজ বাকি আছে। গত মাসে অর্ক গ্র্যাজুয়েট হল। আমি তার কনভোকেশনে গিয়েছিলাম হুইল চেয়ারে। অর্ক যখন ডিগ্রি নিল, আমার চোখে খুশির পানি এলো। আমার নাতি এখন ডাক্তার। অর্ক আমার কাছে এসে বলল, নানি, তোমার আশীর্বাদেই আমি আজ ডাক্তার হলাম। আমি বললাম, এটা তোর নিজের পরিশ্রমের ফল। আমি শুধু দোয়া করেছি। এখন অর্ক ইন্টার্নশিপ করছে। তানিয়াও গ্র্যাজুয়েট হয়েছে। তারা আগামী বছর বিয়ে করবে। অপূর্বার চিত্র প্রদর্শনী খুব সফল হয়েছিল। অনেক মানুষ তার ছবি দেখতে এসেছিল। আমিও গিয়েছিলাম প্রদর্শনী দেখতে। অপূর্বার আঁকা ছবিগুলো দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। একটা ছবিতে সে আমাকে এঁকেছে। ছবিতে আমি সেলাই করছি আর পাশে কিছু গরিব মানুষ দাঁড়িয়ে আছে। অপূর্বা বলেছিল, এই ছবির নাম দিয়েছি ও সেবার আলোগু। তুমি আমার অনুপ্রেরণা। রিয়াও কলেজে খুব ভালো করছে। সে একটা যুব সংগঠন তৈরি করেছে। তারা এলাকার নানা সমাজসেবার কাজ করে। রিয়া বলে, নানি, তোমার দেখানো পথে আমি চলছি। ছোট অবিও অনেক বড় হয়েছে। সে পড়াশোনায় খুব ভালো। শিক্ষকরা বলেন সে খুব মেধাবী। অভি বলে তার বড় ভাই অর্কের মতো ডাক্তার হবে। মানুষের সেবা করবে। আমার তৈরি করা সমাজসেবী সংস্থা এখন এলাকার সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠান। সেখানে হাসপাতাল, স্কুল, অনাথাশ্রম সবই আছে। রাহুল আর পূজা এখন সেই সংস্থার দায়িত্ব সামলায়। আমি শুধু পরামর্শ দিই। আমি ভাবি যে আমার জীবনের কাজ প্রায় শেষ। আমি যা করতে চেয়েছিলাম তার বেশিরভাগই করতে পেরেছি। আমার সন্তানরা সুপ্রতিষ্ঠিত। নাতিনাতনীরা সঠিক পথে এগিয়ে চলেছে। সমাজের জন্যও কিছু কাজ রেখে যেতে পারছি। এখন শুধু অপেক্ষা আল্লাহর ডাকের আর বিকাশের সাথে পুনরায় মিলনের। আমি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই সুন্দর জীবনের জন্য। আমি দোয়া করি যেন আমার পরিবারের সবাই সুখে শান্তিতে থাকে। আমার পরেও যেন তারা একসাথে থাকে। আমার মনে হয় আমার এই জীবনের গল্প অন্যদের কাছে পৌঁছানো দরকার। হয়তো কেউ অনুপ্রেরণা পাবে।
জীবনে কত চড়াই-উতরাই আসে। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। সংগ্রাম করতে হবে। পরিবারকে ভালোবাসতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। মানুষের সেবা করতে হবে। এই হচ্ছে আমার জীবনের শিক্ষা। আমি এটাই আমার পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে চাই। আর আমি চাই মানুষ যেন মনে রাখে যে একজন সাধারণ গৃহিণীও অসাধারণ কিছু করতে পারে। শুধু ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলেই হয়। আমার নীলিমা সেনের জীবনের এই গল্প এখন সত্যিকারের শেষের দিকে। আমি শান্তিতে আছি। কোনো অতৃপ্তি নেই। কিন্তু আমার জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা আমি বলিনি। 2 মাস আগে অর্ক আর তানিয়ার বিয়ে হল। খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। আমি হুইল চেয়ারে বসে সব দেখেছিলাম। তানিয়া আমার কাছে এসে পা ছুঁয়ে প্রণাম করেছিল। বলেছিল, নানি, আমি আপনার আশীর্বাদ চাই। আমি তার মাথায় হাত রেখে বলেছিলাম, খুশি থেকো মা। অর্কের সাথে সুখে থেকো। বিয়ের পর অর্ক আর তানিয়া আলাদা ফ্ল্যাটে উঠেছে। কিন্তু তারা প্রায়ই আমাকে দেখতে আসে। তানিয়া এখন একটা হাসপাতালে চাকরি করে। অর্ক ইন্টার্নশিপ শেষ করে একটা ভালো হাসপাতালে জয়েন করেছে। গত মাসে তানিয়া একটা সুখবর দিল। সে মা হতে যাচ্ছে। আমি শুনে খুব খুশি হয়েছিলাম। নানি, তানিয়া বলেছিল, আপনি প্রপ্রনানী হতে যাচ্ছেন। আমার চোখে আনন্দের পানি এসেছিল। ভাবলাম আল্লাহ হয়তো আমাকে প্রপ্রনাতি দেখার সুযোগ দিতে চান। অপূর্বাও এখন একজন প্রতিষ্ঠিত শিল্পী। তার ছবি বিভিন্ন গ্যালারিতে প্রদর্শিত হয়। অনেকেই তার ছবি কিনতে চায়। গত সপ্তাহে অপূর্বা আমাকে বলেছিল, নানি, আমি একটা আর্ট স্কুল খুলতে চাই। গরিব ছেলেমেয়েদের ফ্রিতে ছবি আঁকা শেখাব। আমি খুশি হয়ে বলেছিলাম, চমৎকার পরিকল্পনা। তুমি আমার সমাজসেবী ফান্ড থেকে টাকা নিয়ে শুরু করো। রিয়াও তার এনজিওর পরিকল্পনা এগিয়ে নিয়ে চলেছে। সে মাস্টার্স শেষ করেছে। এখন আমার সংস্থার সাথে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছে। রিয়া বলেছে, নানি, আমি তোমার মতো হতে চাই। মানুষের সেবা করতে চাই। ছোট্ট অভিও অনেক বেড়েছে। সে এখন ক্লাস 5-এ পড়ে। তার পড়াশোনার প্রতি খুব মনোযোগ। শিক্ষকরা বলেন সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। অভি প্রায় আমার কাছে এসে বলে, দাদি, আমি বড় হয়ে তোমার মতো মানুষের সেবা করব। আর অর্ক ভাইয়ের মতো ডাক্তারও হব। আমি হেসে বলি, তুমি যা চাও তাই হতে পারবে। শুধু মন দিয়ে পড়াশোনা করো। গত মাসে আমার আরেকটা বড় অসুখ হয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন আমার অবস্থা খুবই গুরুতর। সেই সময় পরিবারের সবাই আমার পাশে ছিল। রাহুল, প্রিয়াঙ্কা, পূজা, সৌরভ, অর্ক, তানিয়া, অপূর্বা, রিয়া, এমনকি ছোট্ট অভিও। আমি সবাইকে কাছে ডেকে বলেছিলাম, তোমরা সবাই আমার জীবনের আশীর্বাদ। আমি তোমাদের নিয়ে গর্বিত। তখন সবার চোখেই পানি ছিল। কিন্তু আমি হেসে বলেছিলাম, কাঁদো না। আমি খুশি মনে যাচ্ছি। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি আবার সুস্থ হয়েছিলাম। হয়তো আমার আরও কিছু দেখার বাকি আছে। হাসপাতালে থাকার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমার পাশের বেডে একটা বয়স্ক মহিলা ছিলেন। তিনি খুব গরিব। তার চিকিৎসার পয়সা নেই। আমি তার সব চিকিৎসার খরচ দিয়ে দিয়েছিলাম। তিনি আমার হাত ধরে কেঁদে ফেলেছিলেন। মা, তিনি বলেছিলেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আল্লাহ তোমার মঙ্গল করুন। সেই মহিলা সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু প্রতি সপ্তাহে তার ছেলে এসে আমার খোঁজখবর নেয়া। এই ঘটনা আমাকে আরও মনে করিয়ে দিয়েছে যে জীবনে সেবা করার সুযোগ পেলে তা হাতছাড়া করা উচিত নয়। আমার সমাজসেবী সংস্থা এখন আরও বড় হয়েছে। আমরা এখন 3টি হাসপাতাল, 5টি স্কুল, 2টি অনাথাশ্রম চালাই। রাহুল এখন এই সংস্থার চেয়ারম্যান। পূজা সেক্রেটারি। তারা খুব দক্ষতার সাথে সব পরিচালনা করে। আমি মাঝে মাঝে মিটিংয়ে যাই। কিন্তু এখন আমার মতামত নেওয়া হয় বেশি। সিদ্ধান্ত নেয় ওরাই। আমি খুশি যে আমার তৈরি করা প্রতিষ্ঠান এখন অন্যদের হাতে সুরক্ষিত। গত সপ্তাহে আমাদের এলাকার এমপি সাহেব আমাকে দেখতে এসেছিলেন। তিনি বলেছিলেন আমার সমাজসেবার জন্য সরকার আমাকে একটা সম্মাননা দিতে চায়। আমি বলেছিলাম, এসব আমার দরকার নেই। আমি শুধু মানুষের সেবা করেছি। কিন্তু রাহুল বলেছে, মা, এই সম্মাননা নিলে আমাদের সংস্থার আরও পরিচিতি হবে। আরও মানুষ সাহায্য করবে। আমি রাহুলের কথায় রাজি হয়েছি। পরের মাসে সেই অনুষ্ঠান হবে। কিন্তু আমার মনে হচ্ছে আমি সেই অনুষ্ঠানে যেতে পারব কিনা। আমার শরীর দিন দিন দুর্বল হচ্ছে।
ডাক্তার অর্ক আমাকে বলেছে, নানি, তোমার হার্ট আর কিডনি দুটোই খুব দুর্বল। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি অর্ককে বলেছি, ভয় পেজো না। আমি প্রস্তুত। অর্ক কেঁদে ফেলেছিল। বলেছিল, নানি, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। আমি তাকে বুঝিয়েছি, সবাইকে একদিন যেতে হয়। কিন্তু আমি তোমাদের হৃদয়ে বেঁচে থাকব। গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। দেখলাম বিকাশ আমার কাছে এসেছেন। খুব সুন্দর লাগছিল তাকে। নীলিমা, তিনি বলেছিলেন, তুমি অনেক কষ্ট করেছ। এখন আমার কাছে এসো। আমি বলেছিলাম, এখনও কিছু কাজ বাকি আছে। না, বিকাশ বলেছিলেন, তুমি সব কাজ শেষ করেছ। এখন বিশ্রামের সময়। স্বপ্ন থেকে উঠে আমার মনে হয়েছিল বিকাশ সত্যিই আমার জন্য অপেক্ষা করছেন। আজ সকালে অর্ক এসে জানিয়েছে যে তানিয়ার আল্ট্রাসাউন্ড হয়েছে। বাচ্চাটা ছেলে হবে। আমি খুশি হয়ে বলেছি, আমার প্রপ্রণাতি হবে। অর্ক বলেছে, নানি, তুমি অবশ্যই তাকে দেখে যাবে। আমি মনে মনে দোয়া করেছি যেন আল্লাহ আমাকে আমার প্রপ্রণাতি দেখার সুযোগ দেন। আজ বিকেলে অপূর্বা এসেছিল। সে আমাকে একটা নতুন ছবি দেখিয়েছে। ছবিটায় আমাদের পুরো পরিবারের সবাই আছি। এটা আমার সবচেয়ে প্রিয় ছবি, অপূর্বা বলেছে। আমি এটা আমাদের ঘরে টানিয়ে রাখব। ছবি দেখে আমার খুব ভালো লেগেছে। সবাই কত সুন্দর লাগছে। রিয়াও আজ এসেছিল। সে বলেছে তার এনজিওর সব কাগজপত্র প্রায় তৈরি। আর কিছুদিনের মধ্যে শুরু করবে। নানি, রিয়া বলেছে এনজিওর নাম দিয়েছি নীলিমা সেবা ফাউন্ডেশন। আমি অবাক হয়ে বলেছি, আমার নামে কেন? তুমিই তো আমাকে সেবার পথ দেখিয়েছ। তোমার নামেই হোক। আমার চোখে পানি এসে গেছে। এই নাতনি আমাকে কত ভালোবাসে। ছোট্ট অবিও আজ এসে আমার পাশে বসেছিল। সে আমার হাত ধরে বলেছিল, দাদি, তুমি ভালো হয়ে যাও। আমি তার মাথায় হাত বুলিয়ে বলেছি, তুমি ভালো থেকো। পড়াশোনা করো। আজ রাতে আমার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে আমি সবকিছু ঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। আমার সন্তানরা সুপ্রতিষ্ঠিত। নাতিনাতনীরা ভালো পথে এগিয়ে চলেছে। সমাজের জন্যও কাজ রেখে যেতে পারছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তিনি আমাকে একটা পরিপূর্ণ জীবন দিয়েছেন। আমি বিকাশের ছবির দিকে তাকিয়ে বলি, আমি প্রস্তুত। যখন তুমি ডাকবে আমি চলে যাব। আমার মনে হচ্ছে বিকাশ আমার কথা শুনতে পাচ্ছেন। তিনি হাসছেন। কাল থেকে তানিয়ার নবম মাস শুরু। ডাক্তার বলেছেন আর কয়েক সপ্তাহের মধ্যে বাচ্চা হবে। আমি দোয়া করি যেন আল্লাহ আমাকে আমার প্রপ্রণাতিকে দেখার সুযোগ দেন। তারপর তিনি যদি আমাকে ডেকে নেন, আমি খুশি মনে যাব। আমার জীবনের এই শেষ দিনগুলোতে আমি শুধু কৃতজ্ঞতা অনুভব করি। আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। একটি সুখী পারিবারিক জীবন, 4 সুন্দর নাতিনাতনী, সমাজসেবার সুযোগ, এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? আমি চাই আমার জীবনের এই গল্প অন্যদের অনুপ্রাণিত করুক। বিশেষ করে মেয়েদের। একজন সাধারণ গৃহিণীও যে অসাধারণ কিছু করতে পারে, আমার জীবন তার প্রমাণ। শুধু দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসা থাকলেই অনেক কিছু করা যায়। আমার মতো হাজারো নীলিমা আছে এই দেশে। তারাও চাইলে অনেক কিছু করতে পারে। শুধু নিজের সীমাবদ্ধতাগুলো ভেঙে বেরিয়ে আসতে হবে। স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আমার এই বার্তা আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে চাই। আর সব মানুষের কাছেও। জীবনে যত বাধাবিপত্তি আসুক, হাল ছাড়া যাবে না। সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। পরিবারকে ভালোবাসতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। মানুষের সেবা করতে হবে। এই হলো আমার জীবন দর্শন। এই বার্তা নিয়েই আমি আমার জীবন যাত্রা শেষ করতে চাই। আর আমি আশা করি যে আমার পরিবারের সবাই, আমার প্রিয় নাতিনাতনীরা এই পথে এগিয়ে চলবে। তারা যেন কখনো ভুলে না যায় যে জীবনের মূল অর্থ হল মানুষের সেবা করা, ভালোবাসা বিলিয়ে দেওয়া। এই প্রত্যাশা আর আশীর্বাদ নিয়েই আমি আমার জীবনের শেষ অধ্যায় রচনা করছি। আল্লাহ যেদিন ডাকবেন সেদিন আমি খুশি মনে তার কাছে চলে যাব। আর বিকাশের সাথে পুনরায় মিলিত হব। এই প্রত্যাশায় আমি আমার জীবনের প্রতিটি দিন কাটাচ্ছি। শান্তিতে, কৃতজ্ঞতায়। কিন্তু গত সপ্তাহে আরও কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা আমি আপনাদের জানাই। প্রথমত, অর্কের বন্ধু রাজু আমার কাছে এসেছিল। রাজু বলল, নানি, আমরা অর্কদের ব্যাচের ছেলেমেয়েরা মিলে একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই। আপনার নামে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার নামে কেন?
অর্ক আমাদের আপনার গল্প বলেছে। আপনার সংগ্রামের কাহিনী শুনে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমার জীবনের গল্প যে অন্যদের অনুপ্রেরণা দিতে পারে এটা ভাবিনি। রাজু আরও বলল, নানি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি মাসে 1 সপ্তাহ আমরা বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা সেবা দেব। আমি তাদের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছি। বলেছি আমার সংস্থা থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে। দ্বিতীয়ত, পূজার একটা চমৎকার খবর এলো। তার মেয়ে রিয়া জেলা পর্যায়ে সমাজসেবার জন্য একটা পুরস্কার পেয়েছে। রিয়া যখন পুরস্কার নিতে গেল তখন সে বলেছে, এই পুরস্কার আমার নানির প্রাপ্য। তিনি আমাকে সেবার পথ দেখিয়েছেন। এই কথা শুনে আমার গর্বে বুক ভরে গেল। আমার নাতনি আমাকে এত সম্মান করে। তৃতীয়ত, অপূর্বার আরেকটি বড় সাফল্য এলো। তার একটি ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় 3য় স্থান পেয়েছে। অপূর্বা যখন এই খবর দিল আমি বিশ্বাস করতে পারলাম না। আমার নাতনির ছবি বিদেশে পুরস্কার পেয়েছে। কি ছবি ছিল? আমি জিজ্ঞেস করলাম। নানি, ছবিটার নাম একজন মায়ের সংগ্রাম। তোমার জীবনের উপর ভিত্তি করে এঁকেছিলাম। আমি আরও অবাক হলাম। আমার জীবনের উপর ছবি এঁকে সে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। চতুর্থত, ছোট অভির একটি অদ্ভুত কাণ্ড ঘটেছে। গত সপ্তাহে তার স্কুলে আমার আদর্শ ব্যক্তি নিয়ে একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল। অভি আমাকে নিয়ে রচনা লিখেছিল। আর সেই রচনায় সে প্রথম হয়েছে। অভি যখন তার রচনাটা আমাকে পড়ে শোনাল, আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে লিখেছিল, আমার দাদি নীলিমা সেন আমার আদর্শ। তিনি একজন সাধারণ গৃহিণী হয়েও অসাধারণ কাজ করেছেন। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষের সেবা করতে হয়। এই সব ঘটনার পর আমার মনে হয়েছে যে আমার জীবনটা সত্যিই অর্থবহ হয়েছে। পঞ্চমত, গত মাসে আমার এক পুরাতন প্রতিবেশী সুধা আন্টি আমার কাছে এসেছিলেন। তিনি বলেছিলেন, নীলিমা, তোর জীবনের গল্প শুনে আমি অনুপ্রাণিত হয়েছি। আমিও এখন আমার এলাকায় সেলাইয়ের ক্লাস করাই। সুধা আন্টি বয়সে আমার চেয়ে বড়। তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম এই বয়সে আর কি করব। কিন্তু তোর দেখাদেখি আমিও কিছু করার চেষ্টা করছি। এইভাবে আমার জীবনের গল্প অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। ষষ্ঠত, রাহুলের ব্যবসা এখন আরও সম্প্রসারিত হয়েছে। সে এখন 3টি ফ্যাক্টরি চালা। প্রায় 200 মানুষ তার কারখানায় কাজ করে। রাহুল বলেছে, মা, তোমার দেখানো পথেই আমি এগিয়ে চলেছি। আমি চেষ্টা করি যেন আমার কর্মচারীরা ভালো থাকে। রাহুল তার কর্মচারীদের জন্য একটা স্কুল খুলেছে তাদের বাচ্চাদের জন্য। আর একটা ক্লিনিকও আছে। সপ্তমত, প্রিয়াঙ্কার একটা নতুন উদ্যোগ দেখে আমি খুশি হয়েছি। সে এখন আমাদের এলাকার মহিলাদের জন্য একটা দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম চালু করেছে। প্রিয়াঙ্কা বলেছে, মা, আমি তোমার দেখে শিখেছি যে মহিলারা স্বাবলম্বী হলে পরিবার আর সমাজ দুটোরই উন্নতি হয়। অষ্টমত, পূজার স্বামী সৌরভ এখন একটা এনজিওতে কাজ করে। সে বলেছে আমার জীবনের গল্প শুনে সে অনুপ্রাণিত হয়েছে। সৌরভ এখন গ্রামাঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য কাজ করে। নবমত, তানিয়ার গর্ভাবস্থার খবরাখবর নিয়মিত পাচ্ছি। ডাক্তার বলেছেন সবকিছু স্বাভাবিক আছে। আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তানিয়া বলেছে, নানি, আমি চাই আপনি আমার বাচ্চার নাম রাখেন। আমি বলেছি, নাম রাখব বিকাশগু, তোমার দাদুর নামে। তানিয়া খুশি হয়েছে। বলেছে, খুব সুন্দর নাম। দশমত, আমার সমাজসেবী প্রতিষ্ঠানে এখন একটা নতুন বিভাগ খোলা হয়েছে। এটা হলো বৃদ্ধ সেবাঘি বিভাগ। এই বিভাগের মাধ্যমে এলাকার বয়স্ক মানুষদের সেবা করা হয়। যাদের কেউ নেই তাদের দেখাশোনা করা হয়। আমি এই উদ্যোগে খুব খুশি হয়েছি। কারণ আমি নিজেই একজন বৃদ্ধ মানুষ। জানি এই বয়সে কী ধরনের সমস্যা হয়। একাদশত, গত সপ্তাহে একটা টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিতে এসেছিল। তারা আমার জীবনের উপর একটা তথ্যচিত্র তৈরি করতে চায়। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু রাহুল বলেছে, মা, তোমার গল্প প্রচার হলে আরও অনেক মানুষ অনুপ্রেরণা পাবে। অবশেষে আমি রাজি হয়েছি। তবে শর্ত দিয়েছি যে এই তথ্যচিত্র থেকে যে টাকা আয় হবে তা সমাজসেবায় খরচ করতে হবে। দাদস্ত, আমার একটা পুরাতন স্বপ্ন ছিল একটা গ্রন্থাগার তৈরি করার। সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকায় একটা বড় গ্রন্থাগার তৈরি করা হচ্ছে। নাম দেওয়া হবে বিকাশ নীলিমা স্মৃতি গ্রন্থাগার। এই গ্রন্থাগারে শুধু বই নয়, কম্পিউটার এবং ইন্টারনেটের সুবিধাও থাকবে।
ত্রয়োদশ আমার জীবনের আরেকটি বড় অর্জন হল যে আমার নামে একটা বৃত্তি প্রোগ্রাম শুরু হয়েছে। এই বৃত্তি দেওয়া হবে এমন মেয়েদের যারা পড়াশোনায় ভালো কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়া চালিয়ে যেতে পারে না। প্রতি বছর ১০ জন মেয়ে এই বৃত্তি পাবে। তাদের কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব খরচ দেওয়া হবে। চতুর্দশ অর্কের একটা নতুন পরিকল্পনা শুনে আমি খুব খুশি হয়েছি। সে বলেছে গ্রামাঞ্চলে একটা মোবাইল হেলথ সার্ভিস শুরু করবে। এই সার্ভিসের মাধ্যমে একটা সজ্জিত ভ্যান গ্রামে গ্রামে গিয়ে মানুষদের চিকিৎসা সেবা দেবে। নানি অর্ক বলেছে তোমার দেখানো পথেই আমি মানুষের সেবা করব। পঞ্চদশ রিয়ার ও নীলিমা সেবা ফাউন্ডেশন অবশেষে চালু হয়েছে। প্রথম প্রকল্প হিসেবে তারা ১০টি গ্রামে স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু করেছে। রিয়া বলেছে নানি আমি তোমার স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যাব। ষোড়শ অপূর্বার আর্ট স্কুল এখন চালু হয়েছে। সেখানে ৩০ জন গরিব ছেলেমেয়ে ফ্রিতে ছবি আঁকা শিখছে। অপূর্বা বলেছে নানি আমি শিল্পের মাধ্যমে সমাজের সেবা করতে চাই। সপ্তদশ ছোট অভিও এখন আমার সমাজসেবার কাজে সাহায্য করে। সে স্কুল ছুটির দিনে আমাদের প্রতিষ্ঠানে এসে ছোটদের পড়াতে সাহায্য করে। অভি বলে দাদি আমি তোমার মতো মানুষের সেবা করব। অষ্টাদশ আমার আরেকটা বড় স্বপ্ন ছিল মহিলাদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা। সেটাও এখন বাস্তবায়িত হচ্ছে। এই কেন্দ্রে মহিলারা সেলাইয়ের কাজ, রান্নার কাজ, কম্পিউটার এসব শিখতে পারবে। তারপর তারা নিজেরাই উপার্জন করতে পারবে। ঊনবিংশত আমার জীবনের আরেকটা অভিজ্ঞতার কথা বলি। গত মাসে আমার কাছে একটা চিঠি এসেছিল। চিঠিটা এসেছিল আমেরিকা থেকে। লিখেছে একটা বাংলাদেশি মেয়ে যার নাম শাহিনা। শাহিনা লিখেছে আপা আমি আপনার জীবনের গল্প পড়েছি। আপনার সংগ্রামের কাহিনী পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। আমিও এখন আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির সেবা করছি। এই চিঠি পড়ে আমি বুঝলাম যে আমার জীবনের গল্প দেশের সীমানা পেরিয়ে বিদেশেও মানুষদের অনুপ্রেরণা দিচ্ছে। বিংশত আমার স্বাস্থ্যের অবস্থা এখন আরও খারাপ। কিন্তু আমি মোটেও দুঃখিত নই। কারণ আমি দেখতে পাচ্ছি আমার রোপণ করা বীজগুলো অঙ্কুরিত হচ্ছে। আমার প্রতিটি সন্তান নাতিনাতনি আজ মানুষের সেবায় নিয়োজিত। এটাই আমার সবচেয়ে বড় সাফল্য। ২১ গতকাল একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি বাইরে বসেছিলাম। হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর শুনলাম। ঘুরে দেখি আমার পুরাতন বান্ধবী রুমা। সে বিদেশে থাকে। ২০ বছর পর দেশে এসেছে। রুমা আমাকে দেখে কেঁদে ফেলল। বলল নীলিমা তুই কি করেছিস? তোর জীবনের গল্প বিদেশেও ছড়িয়েছে। আমি গর্বিত যে তুই আমার বন্ধু। রুমা আরও বলল আমি বিদেশে বসে তোর গল্প শুনে লজ্জিত হয়েছি। আমি শুধু নিজের জন্য বেঁচেছি। তুই সবার জন্য বেঁচেছিস। ২২ আজ সকালে তানিয়া ফোন করে জানিয়েছে যে তার প্রসব বেদনা শুরু হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি খুব উত্তেজিত হয়েছি। আমার প্রপ্রনাতি জন্ম নিতে যাচ্ছে। আল্লাহ যেন আমাকে তাকে দেখার সুযোগ দেন। অর্ক হাসপাতাল থেকে ফোন করে জানিয়েছে যে ডাক্তাররা বলেছেন আর কয়েক ঘন্টার মধ্যে বাচ্চা হবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকে। ২৩ আমার মনে হচ্ছে আমার জীবনের চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। আমি আমার প্রপ্রনাতিকে দেখার অপেক্ষায় আছি। আমার শরীর খুবই দুর্বল। কিন্তু আমার মন খুশিতে ভরপুর। আমি জানি আমার পরিবার ভালো হাতে আছে। ২৪ এই মুহূর্তে আমি আমার জীবনের কথা ভাবছি। কত কিছু ঘটেছে। কত উত্থানপতন দেখেছি। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। সংগ্রাম করেছি। পরিবার আর সমাজের জন্য কাজ করেছি। আজ আমি গর্ব করে বলতে পারি যে আমার জীবন অর্থবহ হয়েছে। ২৫ আমি চাই আমার এই জীবনের গল্প প্রতিটি মানুষের কাছে পৌঁছাক। বিশেষ করে মেয়েদের কাছে। তারা যেন বুঝতে পারে যে একজন নারী চাইলে অনেক কিছু করতে পারে। পরিবার সামলানোর পাশাপাশি সমাজের সেবাও করতে পারে। ২৬ হঠাৎ অর্কের ফোন এলো। সে খুশি গলায় বলল নানি তোমার প্রপ্রনাতি জন্মেছে। একটা সুস্থ ছেলে। আমার চোখে আনন্দের পানি এলো। আল্লাহর শুকরিয়া। আমি আমার প্রপ্রনাতি দেখার সুযোগ পেলাম। ২৭ আমি এখন আমার প্রপ্রনাতি বিকাশ কুকে দেখার জন্য অপেক্ষা করছি। তারা বলেছে কাল তাকে আমার কাছে নিয়ে আসবে। আমার মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ বড় আনন্দ। এরপর আল্লাহ যখন ডাকবেন আমি খুশি মনে যাব। ২৮ আমি এখন আমার পরিবারের সবার জন্য দোয়া করছি। তারা যেন সুখে শান্তিতে থাকে। আমার দেখানো পথে এগিয়ে চলে।
আমার সমাজসেবার কাজ যেন তারা চালিয়ে যায়। মানুষের সেবা করে। ২৯ তো আমার জীবনের এই চূড়ান্ত মুহূর্তে আমি শুধু কৃতজ্ঞতা অনুভব করি। আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। একটি সুখী পারিবারিক জীবন, সন্তানাতি প্রণাতির ভালোবাসা, সমাজসেবার সুযোগ, এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? ৩০ তো আমার বিকাশ যদি আজ বেঁচে থাকতেন তিনি কত খুশি হতেন। আমাদের পরিবারের এই অবস্থা দেখে, আমাদের নাতিপ্রনাতিদের দেখে। আমি জানি তিনি ওপর থেকে আমাদের সবার জন্য দোয়া করছেন। আমি শীঘ্রই তার সাথে মিলিত হব। কত কথা বলার জমেছে তার সাথে। এই প্রত্যাশা নিয়েই আমি আমার জীবনের শেষ দিনগুলো অপেক্ষায় কাটাচ্ছি। শান্তিতে, কৃতজ্ঞতায়। রহস্যময় পারিবারিক গল্প। আমাদের জমিতে ধান পাকার সময় হয়েছে। ছেলে বলল, আজ আমরা দুজনে মিলে ধান কাটব। সকাল থেকে খেতে নেমে পড়লাম। দুপুরের দিকে খুব রোদ উঠেছে। আমি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছি। ছেলে পানি এনে দিল। পানি খেতে খেতে কিছু আমার গলায় আটকে গেল। সে আমার পিঠে হাত বুলিয়ে দিল। তারপর আমার কপাল থেকে ঘাম মুছে দিল। বলল, মা, তুমি অনেক পরিশ্রম করছ। আমি তোমার সেবা করতে চাই সারা জীবন। আমি বললাম, এটাই তো তোর কর্তব্য। সে মাথা নেড়ে বলল, না মা, আমি স্বামীর মতো তোমার সেবা করতে চাই। ধানক্ষেতের মাঝখানে শুধু আমরা দুজন। চারদিকে সোনালি ধানের সমুদ্র। সে আমার হাত ধরে বলল, মা, এই ধানক্ষেতের মতোই আমার ভালোবাসা তোমার জন্য পাকে। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিকেলের সূর্যের আলো তার চোখ জ্বলজ্বল করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম বিকাশ সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল ৩ মাস আগে। সেদিন বিকালে রাহুল আমার কাছে এসে বসল। তার চোখে অদ্ভুত একটা চাউনি। আমি তখনও জানতাম না যে আগামীর এই ঘটনাগুলো আমার পুরো জীবনটাকেই বদলে দেবে। মা, রাহুল বলল, আমার একটা কথা ছিল তোমার সাথে। আমি সেলাইয়ের কাজ থেকে মুখ তুলে তাকালাম। বলো বাবা, কি কথা? মা, তুমি কি জানো আমাদের পুরাতন বাড়ির মেঝের নিচে একটা গুপ্তধন আছে? আমি হেসে ফেললাম। আরে পাগল, এসব কি বলছিস? গুপ্তধন আবার কি? রাহুল গম্ভীর হয়ে বলল, না মা, আমি সত্যি বলছি। দাদুর ডায়েরিতে এই কথা লেখা আছে। আমার হাসি থেমে গেল। বিকাশের বাবা মানে রাহুলের দাদু মারা গেছেন ৫ বছর আগে। তিনি সারা জীবন নানান অদ্ভুত কাজ করতেন। কখনো রাত গভীরে বাড়ির চারপাশে ঘুরে বেড়াতেন, কখনো আবার মাটি খুঁড়তেন। কোনো ডায়েরি রাহুল? তোর দাদু তো কোনোদিন ডায়েরি লিখতেন না। মা, আমি তোর সামনে মিথ্যা বলবো কেন? আজ সকালে পুরাতন ট্রাঙ্ক খুঁজতে গিয়ে একটা লুকানো বাক্স পেয়েছি। সেখানেই ডায়েরিটা ছিল। রাহুল আমার হাত ধরে বলল, মা, চলো একবার দেখে আসি। হয়তো সত্যিই কিছু আছে। আমি রাহুলের মুখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের উত্তেজনা। আমার মনে হলো ছেলেটা হয়তো সত্যিই কিছু পেয়েছে। ঠিক আছে, আমি বললাম, তোর বাবা অফিস থেকে ফিরলে আমরা সবাই মিলে যাব। সন্ধ্যায় বিকাশ অফিস থেকে ফিরল। রাহুল তার বাবাকে পুরো ব্যাপারটা খুলে বলল। বিকাশ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু রাহুল যখন ডায়েরিটা নিয়ে এলো, তখন বিকাশের চোখেও আশার আলো জ্বলে উঠল। ডায়েরিটা খুলে দেখি, সেখানে রাহুলের দাদুর হাতের লেখায় নানান অদ্ভুত কথা লেখা। তার মধ্যে একটা পাতায় স্পষ্ট করে লেখা আছে, পূর্ব দেওয়ালের ৩ হাত দূরে, উত্তর দিকে ২ হাত, সেখানে ৫ হাত গভীরে রয়েছে আমার জীবনের সঞ্চয়। বিকাশ বলল, এ তো দেখছি সত্যিকারের একটা ম্যাপ। পরদিন শুক্রবার হওয়ায় আমরা সবাই মিলে পুরাতন বাড়িতে গেলাম। পূজাও আমাদের সাথে এসেছিল। বাড়িটা অনেকদিন ফাঁকা পড়ে আছে। আমরা কখনো সখনো পরিষ্কার করতে যাই। ডায়েরি অনুযায়ী পূর্ব দেওয়ালের কাছে গিয়ে মাপজোক শুরু করলাম। রাহুল একটা ফিতে নিয়ে এসেছিল। হিসাব অনুযায়ী একটা জায়গায় দাগ দিলাম। বিকাশ কোদাল নিয়ে খুঁড়তে শুরু করল। প্রথমে কিছু পেলাম না। কিন্তু প্রায় ৪ হাত গভীর হওয়ার পর কোদালে ঠং করে একটা আওয়াজ এলো। পেয়েছি, বিকাশ চিৎকার করে বলল।
আমরা সবাই দৌড়ে গেলাম। দেখি একটা লোহার বাক্স। বেশ ভারী। তুলে আনতে আমাদের 3 জনের লাগল। বাক্সটা খুলতেই আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। ভিতরে রাশি রাশি স্বর্ণের অলংকার আর অনেক টাকা। সব মিলিয়ে হয়তো কয়েক লক্ষ টাকার মতো হবে। দাদু কিভাবে এত টাকা জমালেন? পূজা অবাক হয়ে বলল। রাহুল ডায়েরিটা ঘেঁটে দেখল। সেখানে লেখা ছিল যে দাদু সারা জীবন ব্যবসা করে টাকা জমিয়েছিলেন। কিন্তু ব্যাংকে রাখার সাহস পাননি। তাই মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না। কয়েকদিন পরেই বিপদ শুরু হল। এক রাতে আমরা যখন ঘুমিয়ে আছি তখন হঠাৎ দরজায় প্রচণ্ড আওয়াজ। বিকাশ দরজা খুলে দেখে 5-6 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের নেতা বলল, আমরা জানি তোমরা পুরাতন বাড়িতে গুপ্তধন পেয়েছ। সেটা আসলে আমাদের। বিকাশ বলল, তোমাদের? কেমন করে তোমাদের? তোমার শ্বশুর অনেক আগে আমাদের কাছ থেকে এই টাকা চুরি করেছিলেন। এখন সেটা আমরা ফেরত নেব। আমার গা ছমছম করে উঠল। এ কী ব্যাপার? দাদু চোর ছিলেন নাকি? বিকাশ সাহস করে বলল, তোমাদের কথার প্রমাণ কি? তারা একটা পুরাতন কাগজ দেখাল। সেখানে লেখা ছিল যে রাহুলের দাদু তাদের একটা ব্যবসায়িক চুক্তি ভেঙে পালিয়ে গিয়েছিলেন। আর সেই টাকাই নাকি তিনি গুপ্ত করে রেখেছিলেন। আমরা 3 দিন সময় দিচ্ছি, তাদের নেতা বলল, নয়তো পুলিশে গিয়ে বলবো যে তোমরা চুরির টাকা লুকিয়ে রেখেছ। তারা চলে যাওয়ার পর আমরা চরম দুশ্চিন্তায় পড়লাম। এখন কি করব? টাকা ফেরত দেব না পুলিশে যাব? রাহুল বলল, মা, আমি মনে করি আমাদের আরও তদন্ত করা দরকার। হয়তো কোথাও না কোথাও সত্য বেরিয়ে আসবে। পরদিন রাহুল একাই পুরাতন বাড়িতে গেল আরও খোঁজার জন্য। সে দাদুর পুরাতন কাগজপত্র ঘাটাঘাটি করতে লাগল। বিকেলে রাহুল ফিরে এলো একটা চিঠি নিয়ে। সেই চিঠিতে লেখা ছিল যে দাদু আসলে একদল প্রতারকের হাত থেকে এই টাকা উদ্ধার করেছিলেন। সেই প্রতারকেরাই এখন এই টাকা ফেরত চায়। মানে, আমি বললাম, আমাদের কাছে যারা এসেছিল তারাই আসলে চোর? হ্যাঁ মা, রাহুল বলল, আর এই চিঠিতে সেই প্রতারণার সব প্রমাণ আছে। কিন্তু আমাদের সমস্যা এখনও শেষ হয়নি। কারণ সেই লোকেরা প্রতিদিন আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করেছে। মনে হচ্ছে তারা আমাদের উপর নজর রাখছে। একদিন সন্ধ্যায় পূজা স্কুল থেকে ফিরতে দেরি হল। আমরা খুবই চিন্তিত হয়ে পড়লাম। কারণ সে সবসময় ঠিক সময়ে ফেরে। রাত 8টার সময় পূজা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। সে বলল যে কয়েকজন লোক তাকে পথে থামিয়েছিল। তারা তাকে বলেছিল আমাদের কাছে যেন টাকার কথা জিজ্ঞেস করে। বিকাশ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এবার আর পারব না। পুলিশে যেতে হবে। কিন্তু রাহুল বলল, বাবা, আমার মনে হয় আমাদের আরও চালাক হতে হবে। এই লোকেরা অভিজ্ঞ প্রতারক। পুলিশের কাছে গেলেও হয়তো আমাদের বিপদ বাড়বে। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। রাহুল একটা পরিকল্পনার কথা বলল। তার পরিকল্পনা অনুযায়ী আমরা সেই প্রতারকদের একটা ফাঁদে ফেলব। পরদিন রাহুল সেই লোকদের কাছে গিয়ে বলল যে আমরা টাকা ফেরত দিতে রাজি। কিন্তু একসাথে সব টাকা দিতে পারব না। একটু একটু করে দিতে হবে। তারা রাজি হল। প্রথম কিস্তি হিসেবে 50,000 টাকা চাইল। আমরা টাকা প্রস্তুত রাখলাম। কিন্তু রাহুল গোপনে পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ আমাদের বলেছিল টাকা দেওয়ার সময় তারা লুকিয়ে থাকবে। নির্ধারিত দিনে আমরা পুরাতন বাড়িতে গেলাম। সেই লোকেরাও সময়মতো এসে পৌঁছাল। তারা টাকা নিতে এগিয়ে এল। ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে তাদের ঘিরে ফেলল। তারা পালাতে চেষ্টা করল কিন্তু পারল না। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে এরা একটা চক্রের অংশ। এরা এইভাবে অনেক পরিবারকে প্রতারণা করেছে। আমাদের দাদুর গুপ্তধনের কথা তারা কিভাবে জানল সেটাও উদ্ধার হল। আসলে আমাদের এলাকারই একজন লোক তাদের সাথে যোগ দিয়েছিল। সে আমাদের গুপ্তধনের কথা শুনে এই চক্রকে জানিয়েছিল। পুলিশ সেই লোককেও গ্রেপ্তার করল। আর আমাদের বলল যে গুপ্তধনের টাকা আমাদেরই থাকবে। কারণ দাদু সৎভাবেই এই টাকা জমিয়েছিলেন। এই ঘটনার পর আমাদের জীবনে শান্তি ফিরে এলো। কিন্তু একটা নতুন সমস্যা শুরু হল। গুপ্তধনের কথা এলাকায় ছড়িয়ে গিয়েছিল। অনেকেই আমাদের কাছে টাকা ধার চাইতে আসতে লাগল। কেউ কেউ আবার আত্মীয়তার দোহাই দিয়ে টাকার ভাগ চাইতে লাগল। বিকাশ একদিন বলল, নীলিমা, আমার মনে হয় আমাদের এই এলাকা ছেড়ে অন্যখানে চলে যাওয়া উচিত। আমি বললাম, কেন? এতদিনের বাড়ি ছাড়ব কেন? তুমি দেখছ না কি অবস্থা হয়েছে? প্রতিদিন কত লোক আসছে।
আর এইভাবে চলতে থাকলে হয়তো আবার কোনো বিপদ হবে। রাহুলও বাবার সাথে একমত হল। সে বলল, মা, আমরা টাকা দিয়ে ঢাকায় একটা ভালো বাড়ি কিনতে পারি। সেখানে আমাদের নতুন জীবন শুরু করব। কিন্তু আমার মন চাইছিল না এই বাড়ি ছাড়তে। এখানে আমার কত স্মৃতি। তবু পরিবারের সবার চাপে আমি রাজি হলাম। আমরা ঠিক করলাম যে 1 মাস পর ঢাকায় চলে যাব। সেই 1 মাসে আমরা প্রস্তুতি নিতে লাগলাম। কিন্তু যাওয়ার ঠিক একদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। রাহুল সেদিন সকালে আমার কাছে এসে বলল, মা, আমার কিছু জরুরি কাজ আছে। আমি আজ ঢাকা যাব না। তুমি আর বাবা আর পূজা আগে যাও। আমি পরে এসে যোগ দেব। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ রে? এত জরুরি কি? মা, আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি। তার সাথে আমার বিয়ের কথাবার্তা চূড়ান্ত করতে হবে। আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে? তুই তো আমাদের কখনো বলিসনি। মা, মেয়েটার নাম সুমিত্রা। সে আমাদের কলেজেরই। অনেকদিন ধরে আমরা একে অপরকে ভালোবাসি। বিকাশ বলল, তাহলে মেয়েটাকে নিয়ে আসো। আমরা দেখব। কিন্তু রাহুল বলল, না বাবা, তার পরিবার কিছু শর্ত দিয়েছে। সেগুলো আগে পূরণ করতে হবে। আমাদের আর কিছু করার ছিল না। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রাহুল স্টেশনে এসে আমাদের বিদায় দিল। ঢাকায় পৌঁছে আমরা একটা ভালো এলাকায় ফ্ল্যাট ভাড়া নিলাম। বিকাশ একটা ছোট ব্যবসা শুরু করল। পূজাকে একটা ভালো স্কুলে ভর্তি করালাম। কিন্তু রাহুল আসতে দেরি হয়ে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ কেটে গেল। কিন্তু রাহুলের কোনো খবর নেই। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। বিকাশকে বললাম, চলো গ্রামে গিয়ে দেখে আসি রাহুল কি করছে। আমরা গ্রামে ফিরে এসে দেখি রাহুল কোথাও নেই। বাড়িতেও নেই, আশেপাশেও নেই। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানলাম যে রাহুল 3 দিন আগেই একটা মেয়ের সাথে কোথাও চলে গেছে। আমার মাথায় বজ্রপাত হল। কোন মেয়ে? সুমিত্রা নাকি? না, প্রতিবেশী বললেন, মেয়েটার নাম রেখা। সে নাকি শহরের মেয়ে। অনেক সুন্দরী। আমি আর বিকাশ একেবারে হতভম্ব হয়ে গেলাম। রাহুল আমাদের কাছে মিথ্যা বলেছে। সুমিত্রার কোনো অস্তিত্বই নেই। আমরা আরও খোঁজখবর নিয়ে জানলাম যে রেখা নামের মেয়েটা আসলে একটা প্রতারক। সে ছেলেদের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব লুট করে। আমার বুক ফেটে যাচ্ছিল। আমার রাহুল এই মেয়েটার ফাঁদে পড়ে গেছে। হয়তো সে আমাদের সব টাকাই নিয়ে পালিয়েছে। বিকাশ পুলিশে খবর দিল। পুলিশ তদন্ত শুরু করল। কিন্তু রাহুল আর রেখার কোনো খোঁজ পেল না। 1 মাস কেটে গেল। আমরা প্রতিদিন রাহুলের খোঁজে পাগলপ্রায় হয়ে যাচ্ছিলাম। গুপ্তধনের সব টাকাই রাহুল নিয়ে গিয়েছিল। আমাদের কাছে খুব অল্প টাকাই রয়ে গেছে। একদিন হঠাৎ রাহুল ফিরে এলো। কিন্তু তার অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল। সে একদম শুকিয়ে গেছে। পোশাক ময়লা। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই।
আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে, তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না।
চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মোক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11ম অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু।
আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এল। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে।
বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম।
তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এল। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এল। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে।
আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে গি। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায় উত্তরাধিকার শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি।
সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গু। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গ। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া গু। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গি। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।